আমার ছোট্ট বন্ধুদের জন্য আজ আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম রূপনগরের রাজা। রাজা ছিল একজন সৎ ব্যক্তি। কি ব্যাপার? খুব বিপদ মহারাজ। তুমি এ কি শোনালে গুপ্তচর? আমার রাজ্যে আবার বিপদ কেন? তুমি ঠিক করে দেখেছো তো? আগে হ্যাঁ মহারাজ, আমি ঠিকই দেখেছি। আনন্দনগরে একজন পাতকুয়োতে লাফ দিয়েছে, আর রূপনগরে কাল সাপ এসেছে। কি করা যায় বলো তো মন্ত্রী মশাই? আমার মনে হয় আমাদের দেশে গিয়ে দেখে আসাটাই ভালো মহারাজ। তা তুমি কথাটা খারাপ কিছু বলনি মন্ত্রী মশাই। আমার মনে হয় আমাদের একবার ছদ্মবেশে গিয়ে দেখে আসাটাই ভালো। এই বলে রাজার মন্ত্রী বেরিয়ে পড়ল ছদ্মবেশে। যেতে যেতে রাজামশাই দেখতে পেল অনেক লোকের ভিড় লেগে আছে। এ কি মন্ত্রী মশাই, ওখানে অনেক ভিড় লেগে আছে মনে হচ্ছে। হ্যাঁ রাজামশাই, তাই তো যেন দেখতে পাচ্ছি। আমাদের ওখানে গিয়ে দেখাটাই বোধ হয় ভালো হবে। মহারাজা এগিয়ে গিয়ে দেখতে পেল একজন বৃদ্ধ লোক কান্না করছে। আরে কাকা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? আর কি বলবো বাবা, দুঃখের কথা। আমার ছেলেটা ওই গাছের নিচে বসে ধ্যান করছিল। হঠাৎ যে ওর মাথায় কি হলো, ওখান থেকে উঠে এসে পাতকুয়োতে লাফ দিল। আজ 2 দিন হয়ে গেল, আমার ছেলের কোনো খবর নেই। আমার ছেলে না ফিরলে আমরা দুজনেও ওই পাতকুয়োতে লাফ দেব। তুমি চিন্তা করো না কাকা, আমি পাতকুয়োর মধ্যে নেমে দেখছি তোমার ছেলে কোথায়, কি হয়েছে ওর। এই বলে মহারাজ তখন পাতকুয়োর দেয়ালের উপর দাঁড়িয়ে লাফ দিল আর সোজা চলে এলো পাতাল রাজ্যে অজ্ঞান অবস্থায়। আমি কোথায়? এটা কোন জায়গা? এটা পাতাল রাজ্য। কিন্তু তুমি কে? আমার নাম গণেশ। তা তুমি এখানে কি করে আসলে ভাই, পাতাল রাজ্যে? আমি গাছের নিচে বসে ধ্যান করছিলাম। আমি যেন একটা সুন্দর স্ত্রী পাই। ধ্যান শেষ হওয়া মাত্রই আমি দেখতে পেলাম ওই পাতকুয়ো থেকে একটা সুন্দরী কন্যা উঠে এসেছে। আমি তার রূপে মুগ্ধ হয়ে পাতকুয়োতে লাফ দিই। তবে আমার এখন এখানে বেশ ভালোই লাগছে। আমি পাতাল কন্যাকে ভালোবেসে ফেলেছি। তুমি তো বেশ স্বার্থবাদী মানুষ ভাই। তুমি এখানে নিজের সুখের কথা ভাবছো, ওদিকে তোমার মা বাবা তোমার শোকে কেঁদে মরছে। এ তুমি কি কথা শোনালে বন্ধু? আমার মা বাবা সত্যি আমার জন্য এতটা দুঃখী? চলো বন্ধু, আমরা বাড়ি ফিরে যাই। চলো পাতাল কন্যা আমার সাথে। দাঁড়াও তোমরা। কি হলো পাতাল কন্যা, আবার দাঁড়াতে বললে কেন? আমি কি করে বিশ্বাস করি যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? তোমার সঙ্গে নিয়ে যেতে হলে তোমার একটি পরীক্ষা দিতে হবে। যদি তুমি সফল হও তবেই আমি তোমার সঙ্গে যাব। কি পরীক্ষা দিতে হবে আমায়? বলো পাতাল কন্যা, আমি তোমার জন্য সব পরীক্ষা দিতে রাজি। তখনই পাতাল কন্যা হাতে তালি দিয়ে পেয়াদাদের বলল, এক কড়াই গরম তেল নিয়ে এসো। সঙ্গে সঙ্গে পেয়াদারা এক কড়াই গরম তেল দিয়ে হাজির। আমাকে নিয়ে যেতে হলে তোমার এই গরম তেলে ডুব দিতে হবে। তুমি এমন কাজ করো না ভাই গণেশ, তুমি মারা যাবে। উপরে তোমার মা বাবা অপেক্ষা করছে।
আমি পাতাল কন্যাকে না পেলে আমি এমনিতেই মরে যাব। তুমি ওপরে গিয়ে আমার মা বাবাকে বুঝিয়ে বলো তাদের ছেলে আর নেই। এই বলে গণেশ এগিয়ে গেল কড়াইয়ের দিকে। কড়াইয়ের মধ্যে নামতে দেখে পাতাল কন্যা গণেশের হাত টেনে ধরে। আমি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করো প্রিয়। চলো আমরা বাড়ি যাই। তখন রাজা, গণেশ আর পাতাল কন্যা উপরে উঠে এলো। এগোনো যাক। এই বলে সামনের দিকে এগোতে থাকে রাজা আর মন্ত্রী মশাই। চলতে চলতে গিয়ে পৌঁছালো রূপনগরে। হঠাৎ শুনতে পেল এক ঝাঁক কান্নার শব্দ। এরা তো বেশ সেজে গুজেই আছে মন্ত্রী মশাই, তবে এরা কাঁদছে কেন এটা তো বুঝতে পারছি না। মহারাজ, ওই দেখুন একটা বুড়ো মানুষ বসে আছে, চলুন ওনার কাছে গিয়ে শুনি। এদের কি হয়েছে কাকা? এরা সবাই এভাবে কাঁদছে কেন? আর কি বলবো আমাদের দুঃখের কথা বাবা। আমাদের এই রূপনগরে এক কাল সাপ ঢুকেছে। ওই কাল সাপ প্রত্যেক মাসের প্রথম দিন একটি মানুষের রূপে এসে যাকে পছন্দ তাকে বিয়ে করে নিয়ে যায় আর মেরে ফেলে। তাই এরা কাঁদছে। তোমরা জেনে শুনে একটি কাল সাপের সঙ্গে কি করে বিয়ে দিতে পারো কাকা? বিয়ে না দিয়ে কি কোনো উপায় আছে? বিয়ে না দিলে যে ওই সাপ সবাইকে মেরে ফেলবে। আমি দেখছি ওই দুষ্টু কাল সাপ কি করে বিয়ে করে। তোমরা কেউ কোনো চিন্তা করো না। এই বলে রাজামশাই এগিয়ে গেল জনগণের দিকে। শোনো বন্ধুগণ, আমি তোমাদের দুঃখের কথা সব শুনেছি। তোমরা ভয় পেও না, আমি তোমাদের বাঁচাতে এসেছি। তোমরা শুধু একটা কাজ করবে। কি কাজ বন্ধু? ওই কালসাপ যখন আসবে তখন তোমরা বলবে আমাদের বিয়ে দিতে কোনো সমস্যা নেই, তবে আমাদের মহারাজ এসেছেন, আপনার সঙ্গে একটু কথা বলবে। সে না হয় বললুম, কিন্তু মহারাজকে কোথায় পাবো বন্ধু? চিন্তা করো না, আমিই তোমাদের মহারাজ। এই বলে মহারাজ তখন ছদ্মবেশ ছেড়েই নিজের রূপে ফিরে আসলো। আর মহারাজকে দেখে সবাই মনে মনে সাহস পেল। আরে, এ তো সত্যি সত্যি আমাদের মহারাজ। এই কথা বলতে না বলতে কাল সাপ এসে হাজির। মহারাজ, কাল সাপ এসে গেল তো। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন দয়া করে। হ্যাঁ, তাই তো, কিছু একটা করতে হবে। তোমরা তাড়াতাড়ি গিয়ে একটা মাটির কলসি নিয়ে এসো তো, ঢাকনা আনতে ভুলো না যেন। মহারাজের কথা শুনে একজন সঙ্গে সঙ্গে একটি কলসি নিয়ে আসলো। যাও এবার কাল সাপকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসো আমার কাছে। আরে বাহ, এরা তো বেশ সেজে গুজে আছে দেখছি। আজ খুব মজা হবে মনে হচ্ছে। আমার এই মেয়েটিকে পছন্দ। যাও তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো দেখি। বলছিলাম কি কালনাগ, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, তবে আজ আমাদের মহারাজ এসেছেন আর উনি আমাদের বিয়ের নিয়ম বদলে দিয়েছে। এখন নতুন নিয়ম উনিই বলতে পারবেন। তাই মহারাজ একটু তোমার সঙ্গে কথা বলবে। তাই নাকি? হুঁ, মহারাজ আবার আমার সাথে কথা বলবে? চলো দেখি। আচ্ছা, আপনি তাহলে এদের মহারাজ, আপনি তাহলে নতুন নিয়ম বানিয়েছেন। বলুন দেখি কি নিয়ম আপনার? নিয়ম তেমন কিছু নয়, নিয়ম খুবই সামান্য। শোনো তবে, রূপনগরের মেয়েরা খুবই সুন্দরী, তাই এদেরকে কোনো সাধারণ মানুষের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। রূপনগরের মেয়েদের বিয়ে করতে হলে তার মধ্যে কোনো অলৌকিক গুণ থাকতে হবে, যে এই
কলসির মধ্যে ঢুকতে পারবে তার সঙ্গেই বিয়ে হবে রূপনগরের মেয়েদের। এই কথা শুনে কাল সাপ তখন একটি ছোট্ট মানুষ হয়ে ওই কলসির মধ্যে ঢুকে যায়। আর তক্ষুনি মন্ত্রীমশাই কলসির মুখ বন্ধ করে দেয় আর ওই কলসিটিকে আগুনে পুড়িয়ে সাপটিকে মেরে ফেলে। রাজামশাই খুশি মনে বাড়ি চলে আসে। কি ছোট্ট বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি বুঝতে পারি বলো তো? আমরা এটাই বুঝতে পারি, আমাদের জীবনের সমস্যা যেমনই হোক না কেন তার সমাধান অবশ্যই আছে। দরকার শুধু বুদ্ধি আর সাহসের। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি তারা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না যেন। ধন্যবাদ।